নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর গ্রুপে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ইকোনমিক্সের টাইপ সম্পর্কে পড়ব। চলো শুরু করি। দেখো, প্রধানত ইকোনমিক্সকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স বা ক্ষুদ্র অর্থনৈতিক ব্যবস্থা, আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বা বৃহৎ বা সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই যে মাইক্রো বা ম্যাক্রো এই টার্মটা প্রথম ইউজ করেন প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক অর্থনীতিবিদ রাগনার ফ্রিজ। আগের দিন বলেছিলাম 1969-এ প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, এবার জেনে নিই যে ক্ষুদ্র অর্থনৈতিক ব্যবস্থা বা মাইক্রো ইকোনমিক্সটা কি। দেখো, মাইক্রো যার গ্রিক নামটা হচ্ছে মাইক্রোস, যার মানে হচ্ছে ভেরি স্মল। বুঝতে পেরেছ? অর্থাৎ অর্থনীতিবিদ্যার এমন একটি শাখা যেখানে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যেমন ব্যক্তি বা ব্যবসায় ভোগ, উৎপাদন, মুনাফা ইত্যাদি নিয়ে যে শাখায় আলোচনা করব, অর্থাৎ হচ্ছে হাউস হোল্ড, ওয়েজেস, ইন্ডিভিজুয়াল প্রাইস ইত্যাদি যেগুলো যে শাখায় আলোচনা করবো তাকে বলা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এবং মাইক্রো ইকোনমিক্সকে বলা হয় থিওরি অফ প্রাইস। বুঝতে পারলে? এবার চলে আসো ম্যাক্রো ইকোনমিক্স বা সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই যে ম্যাক্রো, এটা একটা গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে, যার মানে হচ্ছে লার্জ। অর্থাৎ অর্থনীতি বিজ্ঞানে এমন একটি শাখা যেখানে আমরা সামগ্রিক অর্থনীতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ কি কি থাকবে সেখানটায়? জাতীয় আয়, মুদ্রাস্ফীতি, তারপরে থাকবে তোমার কর্মসংস্থান, বেকারত্ব, জিডিপি ইত্যাদি যেখানটায় আলোচনা করব তাকে আমরা বলবো কি না ম্যাক্রো ইকোনমিক্স। বুঝতে পারলে? এরপরে চলে আসো ইকোনমিক সিস্টেম। দেখো, ইকোনমিক সিস্টেমটা কি না, ইকোনমিক সিস্টেম হচ্ছে ইকোনমিক্স যেখানে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন এই তিনটা সবসময় চলতে থাকবে, সেটা হচ্ছে একটা ইকোনমিক সিস্টেম। আর ইকোনমিক্স এজেন্ট কে হতে পারে? কোনো ইন্ডিভিজুয়াল হতে পারে, কোনো ব্যবসায়ী হতে পারে, কোনো উদ্যোক্তা হতে পারে, বা কোনো সরকার, অর্থাৎ কোনো দেশের সরকারও হতে পারে এজেন্ট। এরপরে চলে আসো ওনারশিপের উপর নির্ভর করে, অর্থাৎ মালিকানার উপর নির্ভর করে ইকোনমিক্সকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি না, ক্যাপিটালিস্টিক ইকোনমিক্স, সোশ্যালিস্টিক ইকোনমিক্স, আর হচ্ছে মিক্সড ইকোনমিক্স। ক্যাপিটালিস্টিক ইকোনমি মানে কি? পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। সোশ্যালিস্টিক ইকোনমি কি না, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আর মিক্সড ইকোনমি হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এখন আমরা এই তিনটা সম্পর্কে জানবো। চলো, ক্যাপিটালিস্ট ইকোনমিক্স বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। দেখো, আগের দিন আমরা পড়েছিলাম 1776 সালে অ্যাডাম স্মিথের হাত ধরে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা শুরু হয়, যার মূল লক্ষ্য বা মোটো কি ছিল না, হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা। অর্থাৎ এখানটায় সমস্ত কিছু মালিকানা কি থাকবে না, প্রাইভেট সেক্টর থাকবে। বুঝতে পেরেছো? আর লেজিস ফেয়ার কনসেপ্ট মনে আছে, যেখানটা কি বলা আছে না, গভর্নমেন্টের কোনো হস্তক্ষেপ থাকবে না। তাই এই ক্যাপিটালিস্ট ইকোনমিক্স বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে আর কি নামে ডাকা হয় না, হচ্ছে মার্কেট ইকোনমি, আর বলা হয় লেজিস ফেয়ার ইকোনমি বা ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি। বুঝতে পারলেন? এবার এর কিছু ফিচার্স আছে যেগুলি আমাদেরকে জেনে নিতে হবে। চলো শুরু করি। প্রথমটা আছে, দেখো, অল ফ্যাক্টর অফ প্রোডাকশন আর মেইনলি ওন বাই দ্য প্রাইভেট সেক্টর। দেখো, ফ্যাক্টর অফ প্রোডাকশন অর্থাৎ ল্যান্ড, লেবার, ওয়েজেস এগুলি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে না, প্রাইভেট সেক্টর। 2 নম্বরে চলে আসো, প্রোডাকশন ইজ ডান অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ দ্য মার্কেট। অর্থাৎ মার্কেটের চাহিদা থেকে প্রোডাকশন হবে। যদি কোনো জিনিসের চাহিদা বেশি থাকে তাহলে প্রোডাকশন বেশি হবে, আর যদি চাহিদা কম থাকে তাহলে প্রোডাকশন কম হবে। 3 নম্বরে চলে আসো, প্রাইস অফ প্রোডাক্ট আর ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ মার্কেট। অর্থাৎ মার্কেটে নির্ধারিত করবে কোনো জিনিসের প্রাইস কি হবে। দেখো, এটা ডিমান্ডের সাথে পুরো প্রপোর্শনাল। যদি ডিমান্ড বাড়ে তাহলে প্রাইস বাড়বে, আর যদি ডিমান্ড কমে তাহলে কিন্তু প্রাইস কমবে। তারপর চলে আসো, প্রডিউসার অ্যান্ড কনজিউমার এনজয় দ্য অ্যাবসলিউট ফ্রিডম। অর্থাৎ এখানটায় যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু পুরো স্বাধীনভাবে সমস্ত কিছু করতে পারে। তারপরে চলে আসো, প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ দ্য মেইন অবজেক্টিভ। এটা তো আমরা জানি ক্যাপিটালিস্ট ইকোনমিক্সের মূল অবজেক্টিভ বা মূল লক্ষ্য কি থাকে না, প্রফিট ম্যাক্সিমাইজ করা। তারপরে চলে আসো, এই হিউজ কম্পিটিশন ইজ এক্সিস্ট অ্যামং দ্য প্রডিউসার। দেখো, পুঁজিবাদী যারা আছে তাদের ভিতরে কি হয়, নিজেদের ভিতরে প্রচুর পরিমাণে কম্পিটিশন দেখতে পাওয়া যাচ্ছে এই ক্যাপিটালিস্টিক ইকোনমিক্সে। আর লাস্টেরটা খুবই ইম্পর্টেন্ট, কি বলা আছে না, ইকোনমিক্স ইনইকুয়ালিটি ইজ দ্য সিরিয়াস প্রবলেম অফ দ্য ইকোনমিক্স। দেখো, এখানটায় অর্থনৈতিক যে বৈষম্য সেটা বুঝতে পারা যায়। কারণটা কি না, যখন মার্কেটে ডিমান্ড বাড়বে অর্থাৎ চাহিদা বেড়ে গেল, তার পরবর্তী সময় কি হবে না, সেই জিনিসটার মূল্য বেড়ে যাবে। আর মূল্য বেড়ে গেলে যারা টাকা পয়সা বেশি তারা অ্যাক্সেস করতে পারবে, আর যাদের টাকা পয়সা নাই তারা কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। বুঝতে পারলে তো? আর এই ক্যাপিটালিস্টিক ইকোনমিক্স কোন কোন দেশে দেখতে পাওয়া যাচ্ছে না, আমেরিকা, ইউকে এই সমস্ত দেশগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসো সোশ্যালিস্টিক ইকোনমি বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। দেখো, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়
যে ওনার হবে সে হচ্ছে সরকার, অর্থাৎ গভর্নমেন্টের হাতে সমস্ত কিছু নিয়ন্ত্রণাধীন থাকবে। বুঝতে পারলে তো? তাহলে আগে ক্যাপিটালিস্ট ইকোনমিক্সে আমি পড়েছিলাম কি না, সেখানটা প্রাইভেট সেক্টরের হাতে সবকিছু নিয়ন্ত্রণাধীন থাকবে, আর সোশ্যালিস্টিক ইকোনমিক বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সরকারের হাতে সমস্ত কিছু নিয়ন্ত্রণাধীন থাকবে। অর্থাৎ একে আর কি নামে রাখা হয় না, কন্ট্রোল ইকোনমিক বা প্ল্যানিং ইকোনমিক, কারণ এখানে প্ল্যানিং করে সমস্ত কিছু স্কিম অ্যাপ্লাই করা হয়। বুঝতে পেরেছো? এর কিছু ফিচার আছে যেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। চলো শুরু করি। অল রিসোর্স ফ্যাক্টর অফ প্রোডাকশন আর ওন বাই দ্য গভর্নমেন্ট, সমস্ত সম্পত্তির মালিক কি হবে? সরকার হবে। 2 নম্বরে চলে আসো, অল সেক্টর আর পাবলিক সেক্টর, যত সেক্টর থাকবে সমস্ত কিছু মালিক হবে পাবলিক অর্থাৎ গভর্নমেন্ট। তারপরে চলে আসো, প্রাইস অফ প্রোডাক্ট আর ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ কোনো জিনিসের দাম সেগুলা কে নির্ধারিত করবে? না সরকার নিজে নির্ধারিত করবে। তারপরে চলে আসো, ফ্রিডম অ্যান্ড সভারেনিটি অফ দ্য কনজিউমার অ্যান্ড প্রডিউসার আর নিল, অর্থাৎ এখানে যারা উদ্যোক্তা থাকবে তাদের কিন্তু অতটা স্বাধীনতা থাকবে না, তাদের সমস্ত গভর্নমেন্টের কন্ট্রোলে থাকতে হবে। তারপরে চলে আসো, ইকোনমিক্স প্ল্যানিং ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার অফ দিস ইকোনমিক্স প্রবলেম সিস্টেম, অর্থাৎ এখানে সমস্ত কিছু কি করা হবে না, ইকোনমিক প্ল্যানিং করে অ্যাপ্লাই করা হবে। তারপরে চলে আসো, সোশ্যাল ওয়েলফেয়ার ইজ দ্য মেইন এইম অফ দ্য সোশ্যালিস্টিক ইকোনমি, অর্থাৎ এখানে কি থাকবে না, সবার জন্য ভাবা হবে, তাই একটা কি থাকবে, সামাজিক কল্যাণমূলক সমস্ত কিছু বিষয়ে ভেবেচিন্তে করা হবে। আর তারপরে প্রবলেমটা দেখো, বিউরোক্রেটিক প্রবলেম, এটা হচ্ছে তারপরে প্রবলেমটা দেখো বিউরোক্রেটিক প্রবলেম, অর্থাৎ আমলাতন্ত্রের যে প্রবলেমটা সেটা সোশ্যালিস্ট ইকোনমিক্সে দেখতে পাওয়া যাচ্ছে। কেন না, আমলাতন্ত্র অর্থাৎ যারা বিউরোক্রেট তারা কি করে, এখানটা অনেকদিন থাকতে থাকতে করাপ্টেড হয়ে যায় এবং সরকারের নিয়ন্ত্রণে থাকায় তারা কিন্তু এই করাপশনের হারটা বাড়িয়ে যেতে থাকে, এটাই পরবর্তীকালে সমস্যার সৃষ্টি করে। চলে আসো, আর এই সমস্ত সোশ্যালিস্ট ইকোনমিক্স কোন কোন দেশে দেখতে পাওয়া যায়? দেখো বর্তমানে কোনো দেশ পুরোপুরি সোশ্যালিস্ট না, তবুও চায়না, কিউবা বা আগে যখন রাশিয়া ভাগ হয়নি ইউএসএসআর, সেখান থেকেই প্রথম সোশ্যালিস্ট ইকোনমিক্সের জন্ম হচ্ছে। বুঝতে পারলে? এরপরে চলে আসো মিক্সড ইকোনমিক্স। মনে আছে আগের দিনে 1929-30-এর দশকে যখন আমেরিকার গ্রেট ডিপ্রেশন চলছিল, সেই সময় জেমস কেইন্সের হাত ধরে কি হলো না, মডার্ন ইকোনমিক্স কনসেপ্ট। তিনি কি দেখলেন না, ক্যাপিটালিস্টিক ইকোনমিক্স যেখানে তোমার প্রাইভেটের হাতে সমস্ত কিছু থাকবে, সেখানে ইকোনমিক ইনইকুয়ালিটি দেখা দিল। আর যেখানে সোশ্যালিস্টিক ইকোনমি যেখানটা সমস্ত কিছু গভর্নমেন্টের হাতে থাকবে, সেখানে কি দেখা দিল না, সেখানে দিল বিউরোক্রেটিক প্রবলেম। ওই দুটোকে যদি একসাথে রেখে কাজ করা যায়, অর্থাৎ মিক্সড ইকোনমিক্স যেখানে প্রাইভেটও থাকবে পাবলিকও থাকবে এবং প্রাইভেটগুলিকে পাবলিক নিয়ম কানুন মেনে চলতে হবে, তাহলে কিন্তু দুজন একসঙ্গে খুব ভালোভাবে কাজ করতে পারবে। এই ইকোনমিক্স কনসেপ্টটা নিয়ে আসেন জেমস কেইন্স, অর্থাৎ মিক্সড ইকোনমিক্স কনসেপ্ট। বুঝতে পারলে? বর্তমানে বিভিন্ন দেশ এই ইকোনমিক্স কনসেপ্ট ফলো করে, আমাদের দেশও মিক্সড ইকোনমিক্স কনসেপ্ট ফলো করে। বুঝতে পারলে? আর 1948 সালে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসে আমাদের কার হাত ধরে না, প্রথম ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে, যেখানে আমরা মিক্সড ইকোনমিক্স কনসেপ্টটাকে গ্রহণ করি। বুঝতে পারলে? আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকো। আর ইকোনমিক্সের এরকম করে প্রতিটা অধ্যায় আমি তোমাদেরকে পড়িয়ে দিব, আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।